কে 12 থেকে 13টার মতো মৌ স্বাক্ষর করেছে নর্থ ইস্টার্ন জোনে। নর্থ ইস্টের কি অবস্থা ছিল, উন্নয়ন কোথার থেকে হবে? টেররিস্টদের সে আস্ফালন তখন ছিল, হাজারো নিরীহ লোককে খুন করা হতো, এবং সেই জায়গার থেকে আজকে নর্থ ইস্টার্ন জোনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আর ত্রিপুরাতে আমরা দেখেছি 4ই সেপ্টেম্বর 2024 আমি নিজেও দিল্লিতে আমি গিয়েছি, সেখানে NLFT ATTF ভারত সরকার এবং ত্রিপুরা সরকার মিলে আমরা একটা সমঝোতা করেছি। সেখানেও 250 কোটি টাকার একটা প্যাকেজ ডিক্লেয়ার করা হয়েছে, যাতে করে ওদের প্রপারলি সেখানে রিহ্যাবিলিটেশন করা যায়। আপনারা সবাই জানেন যে জনজাতি সম্প্রদায়ের যারা সমাজপতিরা আছেন তাদের সামাজিক ভাতা আমাদের সরকার আসার পর 2018 পরে 2000 টাকা করে সামাজিক ভাতা দেওয়া শুরু হয়। কিন্তু কিছুদিন আগে আপনারা দেখেছেন আমরা ক্যাবিনেটে ডিসিশন নিলাম, সমাজপতিরা যদি সমাজের জন্য কাজ করে থাকে তাদেরকে আমরা কেন সাম্মানিকই যেহেতু দিচ্ছি, এটা ভাতা না, এটা সাম্মানিক, তাহলে সেটা কেন আমরা বাড়ানো হবে না? সেখানে আমরা ডিসিশন নিলাম 2000 থেকে 5000 টাকা আমরা করেছি। 5000 টাকা শুধু না, এখানে বলা হয়েছে আগের সেখানে ডিসিশন ছিল যারা যেসব আমাদের যে সমাজপতিরা আছেন, যারা সরকারি চাকরিতে যুক্ত আছেন বা কেউ যদি পেনশন পান তাদেরকে দেওয়া হতো না। আমি বললাম যে এটার সাথে এটা না রাখাটাই ভালো, এবং সেটাও আমরা উঠিয়ে দিয়েছি। তাতে করে সমাজপতিরা এখন যে আমাদের 19টি জনজাতি গোষ্ঠী আছে তাদের সবাই সেটা পাবে। কিন্তু যখন আমি জিজ্ঞেস করলাম এবং জানতে পারলাম যে জনজাতির যে সমাজপতি সব এই 19টি জনজাতি গোষ্ঠীর মধ্যে অনেকের এই সমাজপতির যে সিস্টেম সেটা নেই। তা আমি বললাম সমাজপতি না থাকুক, সেখানে তো কেউ হয়তোবা প্রধান থাকতে পারে বা যেই নামেই থাকুক, যে লিডার থাকবে ওনাকে আমরা 5000 টাকা দেব। শুধু তাই নয়, আপনারা আমি জানি না সবাই জানেন কিনা যে জনজাতিদেরও অনেক সাবট্রাইবস আছে। এখন আমাদের কাছে রেজিস্ট্রিকৃত যে আছে জনজাতির সাবকাস্ট প্রায় 40+। তো তাদেরকেও আমি ডিএমকে নির্দেশ দিয়েছি, তাদেরকে আপনারা খুঁজে বের করুন। আমরা চাই না তারা হারিয়ে যাক, সে 1000ই হোক 500ই হোক, তাদেরকেও আমরা 5000 টাকা করে দেব। কারণ আমাদের যে গার্জিয়ান উনি বলছেন যে জনজাতিদের উন্নয়নে যা যা দরকার আমাদের করতে হবে, আমরা সেইভাবে কাজ করছি। বন্ধুগণ, আপনারা সবাই জানেন আমাদের জনজাতি দপ্তরের মাননীয় মন্ত্রী এখানে আছেন, প্রায়শ জনজাতিদের উন্নয়নে উনি আমার কাছে আসেন। আমি ওনাকে বলেছি আইন অনুযায়ী যা যা লাগবে কোনো জায়গায় যেন খামতি না হয়, এবং সেইভাবে কিন্তু কাজ হচ্ছে। আজকে আমাদের যে 6টা ক্লাস 6 থেকে 8th ক্লাস পর্যন্ত যারা প্রি মেট্রিক স্কলারশিপ 55 রুপিস দেওয়া হতো, সেখানে আমরা আমাদের 400 টাকা করে দেওয়া হতো, সেখানে আমরা 1000 টাকা করে আমরা সেটা করেছি। এখানে আমাদের 2018 সালে যে 55 টাকা করে যারা স্টুডেন্টরা ছিল তাদেরকে 80 টাকা 55 টাকা থেকে এখন 80 টাকা আমরা বাড়িয়েছি। এখানে আমার সাথে একটু কথা হচ্ছিল আমাদের মাননীয় প্রাক্তন যে এমপি আছেন রেবতী ত্রিপুরা, উনি বলছিলেন যে আপনি সবসময় সব জায়গায় বলেন যে ইনফিল্ট্রেশন নিয়ে আপনি সবসময় কাজ করেন, বিধানসভার মধ্যেও বলেছেন, আপনি এখানে সুস্পষ্টর সাথে বলুন। আমরা এখানে বারবার আমি যে কথাটা সব জায়গায় গিয়ে বলি যে ইনফিল্ট্রেশন কোনো অবস্থায় আমরা হতে দেব না। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের এখানে টাস্ক ফোর্স কেন্দ্রের নির্দেশে আমরা বানিয়েছি, এবং সেই টাস্ক ফোর্স নিয়মিত কাজ করছে। আমি আসছিলাম এখানে কাটাতারের অবস্থা আমি দেখছিলাম, অনেক টাউট আছে এইদিকেও, আমাদের এখানেও টাউট আছে। একজন আরেকজনকে ফোন করে কখন বিএসএফ চলে যাবে আর কিভাবে পার হবে, এখান থেকে গবাদি পশুও পার হয় ওই পারে, আমরা সবাই জানি। চেষ্টা চলছে। আমাদের যখন 22nd প্লেনারি সেশন হয় সেখানেও আমি এই কথাগুলো রেখেছি। তো আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি, এবং আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন যে সারা ভারতবর্ষের থেকে প্রায়
অনেক প্রায় 10,000-এর উপরে যারা বাংলাদেশেই যারা অনুপ্রবেশকারী তাদেরকে এখান থেকে পুশব্যাক করা হয়েছে, ডিপোর্ট করা হয়েছে। এখন বাংলাদেশের মধ্যে এখন এরা বুঝে গেছে যে ত্রিপুরা ইজ নট দ্য সেফ প্লেস। এখানে ঢুকলে আমাদের সে আগের মতো অবস্থা নেই। আগে আসতো, আসার পরে সে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চলে যেত, সেখানে গিয়ে আই কার্ড বানাতো এবং ভারতবাসী হিসাবে সে সেখানে প্রতিষ্ঠিত হতো। আমাদের এখন যে সরকার, কেন্দ্রীয় সরকার, আমরা ডিসিশন নিয়েছি রাজ্য সরকারের সাথে তাল মিলিয়ে যে এদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমি যে সংখ্যাটা বললাম এরকম অনেককে যখন আমরা ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে বর্ডার সিকিউরিটি ফোর্সের কালকেও আমার সাথে অফিসার দেখা করেছিলেন, আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম এবং অনুপ্রবেশকারী আর যারা ওখানে নিপীড়িত এটা কিন্তু বুঝতে হবে। আমি বিধানসভার মধ্যে বারবার বলেছি এবং বিধানসভাতে আমি কি বলেছি যে যারা কেন্দ্রীয় সরকার ডিসিশন নিয়েছে, যারা ওইখানে মাইনরিটি আছে, যে যারা হিন্দু, যারা খ্রিস্টান, যারা ওইখানের শিখ আছে, যারা ওইখানের যে জৈন ধর্মাবলম্বী আছে, তারা সেখানে নিপীড়িত, তারা যদি ভারতবর্ষে আসে 2014-এর 31 ডিসেম্বর মধ্যে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু সেটা 6th শিডিউলে এডিসির মধ্যে সেটা প্রয়োগ হবে না। তারা কিন্তু সেখানে থাকতে পারবে না, নন এডিসি এলাকায় থাকতে পারবে। তো ভারত সরকারের এই ডিসিশন আমাদের মানতে হবে। এখন বলছে 2024-এর 31 ডিসেম্বর এই ধরনের যারা নিপীড়িত আছে তাদেরকে তাদের বাঁচার অধিকার রক্ষার জন্য আমরা সেই কাজটা করতে হবে। এই বিষয়টা আমাদের নিশ্চয়ই আমাদের বোঝা উচিত। বন্ধুগণ, আপনারা অনেকে বলেন যে মাণিক্য ডাইনেস্টির তাদেরকে আমাদের সরকার আসার পর যেভাবে আমরা সম্মান দিয়েছি, এর আগে কিন্তু কোনো সম্মান যে নামগুলো আমাদের মাননীয় সভাপতি নিয়েছেন ওনারা কিন্তু একবারও তাদের কথা একবারও স্মরণ করেনি। আজকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন তার শেষের দিকে এই আমাদের যাকে বলা হয় যে ত্রিপুরা রাজ্যের আধুনিক রূপকার আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, একদম ওয়ান অফ দ্য ওল্ডেস্ট যে এয়ারপোর্ট উনি সেটা তৈরি করেছিলেন। এরপর আগরতলা এয়ারপোর্ট হলো, কিন্তু ওনার নামগন্ধও নেই। আমাদের সরকার 2018-র পর ওনার নামে সেই আমরা নামাঙ্কিত করেছি আজকে এয়ারপোর্টকে, এবং সেখানে আমরা একটা মর্মর মূর্তিও সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে সেটাকে প্রতিষ্ঠিত করেছে। ওনার জন্মদিনে 19শে আগস্ট, আমি জানি না আমার পূর্ববর্তী বক্তারা এটা বলেছেন কিনা, সেখানে আমরা তার ছুটিও আমরা ঘোষণা করেছি ওনার জন্মদিনে। আমরা আপনারা জানেন কামানচমনির পাশে একটা আইল্যান্ড ছিল, সেখানেও আমরা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে সেখানে আমরা একটা ওনার মর্মমূর্তি আমরা এখানে প্রতিষ্ঠিত করেছি, এবং সেখানে প্রতিষ্ঠিত করার পর সেই যে আইল্যান্ডটা ওনার নামে আমরা উৎসর্গ করেছি। বন্ধুগণ, আমরা অ্যাসপিরেশনাল ব্লক যে আমাদের জনজাতির অধ্যুষিত এলাকা সেটাকে আমাদের সরকার আসার পর আমরা ঘোষণা করেছি, এবং ঘোষণা করার অর্থ হচ্ছে তাদেরকে এক্সট্রা সেখানে যাতে বাজেট রাখা যায়, প্রায় 10%-এর উপরে বাজেট ওইসব রাখা হয়েছে। আপনাদের অ্যাসপিরেশনাল ব্লক বেশিরভাগই আমাদের যে ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত, সেখানে উন্নয়ন কিভাবে জনজাতিদের জীবন মান পড়াশোনা সেখানে করা যায় তার জন্য আমরা কাজ করছি। গড়িয়া পূজা উপলক্ষে আপনারা জানেন যে একদিনের ছুটি ছিল, আমাদের সরকার আসার পর সেখানে 2 দিনের ছুটি আমরা ঘোষণা করেছি, যাতে করে আমাদের জনজাতি ভাই বোনেরা মায়েরা সবাই যেন আরো বেশি করে তার সেই যে পুজো সেই পুজোকে পালন করতে পারে, সেই ব্যবস্থা আমরা করেছি। কিছুদিন আগে আমি সংগ্রামা পূজা উপলক্ষে আমি গিয়েছিলাম, সেখানে ওনারা দাবি করেছিলেন যে আমাদের এই যে সংগ্রামা পূজা উপলক্ষে আপনি একটা যে রেস্ট্রিক্টেড হলিডে হিসাবে আপনি ঘোষণা করেন। বলা খালি বলেছে, তারপরেই আমি ক্যাবিনেটে ডিসিশন নিলাম, নেওয়ার পরে এই সংগ্রামার যে ওনারা পুজো করেন সেই দিনটিকে আমরা রেস্ট্রিক্টেড হলিডে হিসেবে আমরা ঘোষণা দিয়েছি। আজকে জনজাতি অধ্যুষিত এলাকায় যাতে আমাদের ছেলে মেয়েরা
ঠিকভাবে পড়াশোনা করতে পারে। সিবিএসসির অধীনে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি 21টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল দিয়েছে। আমাকে আমাদের মাননীয় মন্ত্রী প্রায়শই বলেন যে কিছুদিন আগেও আমরা একটা ইনগুরেশন করেছি একটা স্কুলের, প্রায় 21টা দিয়েছে, এর মধ্যে 12টা চালু হয়ে গেছে, আরও 6টা সামনের মার্চের 2026-এ সেটাও শুরু হবে, বাকিগুলোও শুরু হবে। এরপর এর যে ক্রাইটেরিয়া আছে যে মিনিমাম যে কোনো জনজাতি অধ্যুষিত এলাকায় 20,000-এর উপরে সেখানে জনজাতি থাকতে হবে টোটাল পপুলেশনের, এবং 50% যদি থাকে তাহলে সেখানে EMRS স্কুল করা যাবে। তার জন্য এবার 15টা যে স্কুল আরও আমি এবার দিল্লিতে যখন গেলাম তার দাবিও আমি সেখানে জানিয়ে এসেছি। বন্ধুগণ, আজকে 23 বছরের যে সমস্যা ছিল ব্রু রিয়াং, এর আগে বহু সরকার ছিল কিন্তু কেউ মানে কোনো সময় এদের চিন্তা করেননি, ওই ভোটের বাক্সে চিন্তা করে ওনাদেরকে সেইভাবে তাদেরকে পুনর্বাসন দেয়নি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এসে এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীজি নিজে উনার নির্দেশে এটা মৌজ হওয়ার পরে প্রায় 800 কোটি টাকা তাদের রিহেবিলিটেশনের জন্য যে চুক্তি হয়েছিল গত 16 জানুয়ারি 2020-তে সেটা এখন কার্যে রূপায়িত হয়েছে। 12টা জায়গায় তাদেরকে রিহেবিলিট করা হয়েছে। সেখানে স্কুল থেকে আরম্ভ করে, সেখানে বিভিন্ন রাস্তাঘাট থেকে আরম্ভ করে, ইলেকট্রিসিটির থেকে আরম্ভ করে, খাবার দেওয়ার থেকে আরম্ভ করে সব কিছু ওনাদের জন্য এই যে 800 কোটি টাকার যে প্যাকেজ তার থেকে করা হচ্ছে। আজকে জিআই ট্যাগের কথা যদি আমরা বলি, এই যে আমার গলায় যেটা আছে আজকে রিসা, সেই রিসা আজকে সারা পৃথিবীর মধ্যে জিআই ট্যাগ পেয়েছে। আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে তার সুখ্যাতি রয়েছে। বহু লোক এখন ত্রিপুরার যে আমাদের এই যে রিসা আছে কিনে নিচ্ছে এখান থেকে। আমাকে কয়েকবার বহু জায়গা থেকে বলেছে, আমি পাঠাতে হয়েছে আমার সেখানে। আজকে আমাদের বড়মুড়া পাহাড় যদি বলি, গন্ডাছড়ার মহকুমার যদি কথা বলি, 18 মুড়া পাহাড়ের কথাই বলি, সেখানে আমরা নাম সেই ককবরকের নাম আমরা দিয়েছি, বড়মুড়া পাহাড়ের নাম হাতাই কতর এবং গন্ডাছড়ার নাম গন্ডা তৈসা আমরা দিয়েছি, 18 মুড়া পাহাড়ের নাম হাচুক বেরেম দিয়েছি। যখন যে জিনিসটা যেটা আমাদের জনজাতি গোষ্ঠীর যে তাদের যে ইচ্ছা সেটা পূরণ করার জন্য আমরা সবসময় চেষ্টা করছি। আরও অনেক ওনাদের দাবি দেওয়া আছে, একটার পর একটা আমাদের সরকার চেষ্টা করছি সেটাকে কিভাবে পূরণ করা যায়। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে জনজাতিদের জন্য কেন্দ্রীয় সরকার যেসব স্কিম করে, ত্রিপুরা সরকার যেসব স্কিম করে, সেই স্কিমগুলো ইন জেনারেল যে সাব ডিভিশনই হোক ডিস্ট্রিক্টই হোক কোন অফিসার সেগুলো দেখবে সেটার কিন্তু ইয়ারমার্ক ছিল না। কিছুদিন আগে আমরা আমাদের যে ক্যাবিনেটে ডিসিশন নিলাম যে সাব ডিভিশনাল যে ট্রাইবেল ওয়েলফেয়ার অফিসার এবং ডিস্ট্রিক্ট যে ট্রাইবেল ওয়েলফেয়ার TCS মর্যাদাপূর্ণ তাদেরকে আমরা ঘোষণা করেছি, যাতে করে শুধু তারাই কাজগুলো করবে। আমরা প্রায় যে জনজাতিদের যে প্রোডাক্টস বহু জায়গায় আছে, বহু লোক সেগুলো কিন্তু বিক্রি করত। আমরা চাই যে এগুলো যেন প্রপার রাস্তাঘাটে বিক্রি হয়, প্রপার ভ্যালুয়েটেড হয় না। আমরা নিজেরাও দেখি যাতে তাদের দামটা বেশি পায়, তার জন্য ভ্যালুয়েটেড করে আমরা 84টি বনধন বিকাশ কেন্দ্র আমরা স্থাপন করেছি। বন্ধুগণ, আমরা 100টি মার্কেট স্টল আমাদের যে ডিপার্টমেন্ট আছে ট্রাইবেল ওয়েলফেয়ার, সেই ডিপার্টমেন্টের মাধ্যমে 100 মার্কেট স্টল নির্মাণ করেছে। আর এখানে যেখানেই যাই আমি সবচেয়ে খুশি হই, মহিলাদের উপস্থিতি সবচেয়ে বেশি। এবং এটা আজকের এই যে মার্কেট স্টল হচ্ছে 50% আপনারা কিন্তু মহিলাদের জন্য সেটা বরাদ্দ রাখা হয়েছে। প্রধান মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় একটু আগে আমি যেটা বললাম, এতে করে প্রায় 9,000-এর উপরে 9,326 জন যে জনজাতি সুবিধাভোগী তাদেরকে 25,000 টাকা করে দেওয়া হয়েছে। এবং তাতে করে যে আর্থিক যে সহায়তা হয়েছে এখন পর্যন্ত 23,31,50,000-এর উপরে। আমরা জনজাতিদের যে আমাদের যে কলেজগুলো আছে 3টা কলেজে তাদের হোস্টেল আমরা নির্মাণ
নির্মাণ করেছি এবং খুবই সুন্দর হোস্টেল। একটা হচ্ছে আগরতলা মহিলা কলেজ, একটা ফটিকরায় আমরা করেছি, আরেকটা গন্ডাছড়াতে। আমরা এর মধ্যে আমবাসা, কাঞ্চনপুর এবং করবুকে, কারণ আগামী দিন যদি পড়াশোনা একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুল তো হচ্ছে, কিন্তু আরও যাতে আমরা তাদেরকে পড়াশোনার, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে যারা জ্ঞান আগামী দিনে তাদের হাতেই এই রাজ্য বা এই ভারতবর্ষ, যাদের কাছে জ্ঞান থাকবে, তো জ্ঞানের উন্মোচন, অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার এই যে বিষয়, সেটা আমরা এখানে প্রায় 3টি আশ্রম স্কুল আমরা আমবাসা, কাঞ্চনপুর এবং করবুকে আমরা করেছি। এটা ক্লাস 3 থেকে 6 পর্যন্ত সেই কাজটা করা হয়েছে। এর মধ্যে প্রায় 29টি নতুন, আগের হোস্টেলগুলো তো ছিলই, 29টি নতুন হোস্টেল নির্মাণ করা হয়েছে, 44টি জনজাতি বিদ্যালয় নির্মাণ করা হয়েছে, 170 জন হোস্টেল ওয়ার্ডন আউটসোর্সিং ভিত্তিতে করা হয়েছে। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে আমরা বারবার বলছি যে আমাদের ত্রিপুরাতে যে ড্রাগ মুক্ত ত্রিপুরা আমরা করতে চাই, নেশামুক্ত ত্রিপুরা আমরা করতে চাই। জনজাতি এলাকায় ভুল বুঝে অনেক জনজাতি যারা ছেলেমেয়েরা আছেন, তারা কিন্তু আমাদের কাছে যা রিপোর্ট আছে, আমাদের সাধারণ মানুষ তো আছেই, অনেকেই কিন্তু এর মধ্যে এই নেশার সাথে যুক্ত হয়ে গেছেন। তা আমরা এর জন্য যে আমাদের যে হোস্টেল, জনজাতি হোস্টেল আছে, তাদের মধ্যে আমরা একটা প্রতিযোগিতা শুরু করেছি এবং সেটার ক্যাপশন আমরা কি নাম দিয়েছি যে ফুটবল ইজ গেম এবং ড্রাগস আর শেম। এই কথা বলে আমরা সেই কম্পিটিশন আমরা শুরু করেছি এবং মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনে আমাদের যে হোস্টেলগুলো আছে, সেখানে অনেক সময় কারেন্টের সমস্যা থাকে, সেখানে আননেসেসারি খরচাও বেশি বাড়ে, তো সেখানে সৌর বিদ্যুৎ ব্যবস্থা সেখানে করা হয়েছে। এতে করে প্রায় 19 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 2023 সালের যদি আমরা কথা বলি, নভেম্বরে, বারবার বলছি মাননীয় প্রধানমন্ত্রীজি যে জনজাতিদের জন্য চিন্তা করেন, জনজাতীয় গৌরব দিবস, সেই মিশনটা চালু করা হয়েছে। সেখানে শিক্ষাই হোক, স্বাস্থ্যই হোক, স্যানিটেশনই হোক এবং তাদের জীবন জীবিকা উন্নয়নের জন্য এই মিশন কাজ করছে। বন্ধুগণ, আমাদের ধরতি আভা জনজাতি জনভাগিদারি অভিযান, সেটাও শুরু হয়েছে। সেখানেও বিভিন্ন শিবির আমাদের সরকারের তরফ থেকে করা হয়েছে। প্রধানমন্ত্রীজি 2 অক্টোবর 2024-এ ধরতি আভা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান, এই নতুন একটা প্রকল্প চালু করেছেন। তাতে করে বিভিন্ন যে সুযোগ সুবিধা দিতে গিয়ে প্রায় 81 কোটি টাকার উপরে সেই আমাদের বরাদ্দ সেখানে রাখা হয়েছে। আপনারা শুনে খুশি হবেন যে PM জনমন, সেটাকে আমরা প্রপারলি আমরা বাস্তবায়ন করার সুবাদে আমরা সারা ভারতবর্ষে ন্যাশনাল যে 3টি জাতীয় পুরস্কার আমরা পেয়েছি। ধরতি আভা জনভাগিদারি অভিযান, সেটাকে আমরা ইমপ্লিমেন্টেশন করেছি। এতে করে আমরা ত্রিপুরা দেশের সব দেশের মধ্যে, পুরো দেশের মধ্যে আমরা শ্রেষ্ঠ রাজ্য হিসেবে আমরা সেখানে আমরা সম্মান পেয়েছি। বন্ধুগণ, আমাদের PM জনমন সেটা বাস্তবায়নের জন্য শ্রেষ্ঠ জেলা আমাদের নর্থ ডিস্ট্রিক্ট, সেখানে আমাদের মাননীয় রাষ্ট্রপতিজির থেকে সেখান থেকে প্রাইজ পেয়েছেন। এরকম 15ই নভেম্বর 2023 সালে জনজাতীয় গৌরব দিবস PM জনমন প্রকল্পের সূচনা মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন। আপনারা জানেন আমাদের যারা PVTG গ্রুপ আছেন, যারা রিয়াং গোষ্ঠীর আছেন, তাদেরকে যাতে সব সুযোগ সুবিধা দেওয়া যায়, তার জন্য প্রায় 11টি যে দপ্তর আছে, বিভিন্ন দপ্তর, তাদের সহযোগিতায় তারা যাতে সব সুযোগ সুবিধা পায় এবং তাতে করে 322 কোটি টাকার মতো বরাদ্দ রাখা হয়েছে। তো এই যে বিষয়গুলো, যে আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার জনজাতিদের জন্য এত কিছু কাজ করছে, তো সেইগুলো আমাদের বুঝতে হবে বন্ধুগণ। এবং আমি চাই যে আজকের এই যারা এখানে এসছেন, ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে যোগদান করছেন, আমি আশা করি যে আমাদের যে সংগঠন আপনাদের আশাতে আরও বেশি শক্তিশালী হবে এবং আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যত জাতি জনজাতি মিলে
আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, যেটা আমাদের মাননীয় সভাপতি বলেছেন, আমরা নিশ্চয়ই করব এবং সেই আশা রেখে আমার কথা বলা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। Put your hand up,